আমরা আজকের ক্লাসে শিখব ফ্রেজাল ভার্বস, প্রেপোজিশনাল ভার্বস এবং ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্বস। এগুলো আসলে কি, এদের একে অপরের মধ্যে মিল কোথায় আছে, বা এদের একে অপরের মধ্যে পার্থক্যই বা কি, এগুলো জানতে গেলে সব থেকে আমাদের আগে জানতে হবে মাল্টি ওয়ার্ড ভার্বস। মাল্টি ওয়ার্ড ভার্বস আমরা ভার্ব ক্লাস করার সময় জেনেছি। মাল্টিওয়ার্ড ভার্বসের মধ্যেই পড়ে আমাদের যে তিনটে ক্রিয়াপদের কথা বললাম, অর্থাৎ ফ্রেজাল ভার্বস, প্রেপোজিশনাল ভার্বস এবং ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্বস। ফ্রেজাল ভার্বস, প্রেপোজিশনাল ভার্বস এবং ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্বস। প্রথমে জানতে হবে ফ্রেজাল ভার্বস আসলে কি। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি, একটা ভার্ব থাকবে, তার সাথে কি থাকতে পারে, হয় প্রেপোজিশন থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে। অর্থাৎ ভার্ব এরপরে প্রেপোজিশন যুক্ত হতে পারে অথবা অ্যাডভার্ব যুক্ত হতে পারে। এইগুলোকে আমরা কি নামে জানি গ্রামারে? অ্যাডভার্ব পার্টিকেল। অ্যাডভার্ব পার্টিকেল নিয়ে আমার এর আগে ক্লাস করা আছে, চাইলে সেখানে গিয়ে দেখে নেওয়া যেতে পারে। তাহলে ভার্বের সাথে প্রেপোজিশন বা অ্যাডভার্ব মিলে একটা নতুন শব্দ তৈরি করছে, যেটাকে আমরা ফ্রেজাল ভার্ব দিয়ে সহজেই প্রকাশ করতে পারি। তাহলে ভার্বের সাথে আরেকটা শব্দ মিলে যখন একটা শব্দ হচ্ছে মানে ফ্রেজ তৈরি হচ্ছে, এবং এক্ষেত্রে ভার্ব থাকছে, তাই এটাকে বলা হয় ফ্রেজ এবং ফ্রেজাল ভার্ব। ফ্রেজ যেহেতু গঠন হচ্ছে এবং সেটা ক্রিয়াপদের মতো আচরণ করছে বলে ফ্রেজাল ভার্ব। শুধুমাত্র ফ্রেজাল ভার্ব বললেই হবে না, ফ্রেজাল ভার্ব, প্রেপোজিশনাল ভার্ব বা ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব তিনটেই কিন্তু ফ্রেজ, এবং প্রত্যেকটাই ক্রিয়াপদের আচরণ করে, এবং এই তিনটা টার্মই কিন্তু বাক্যে প্রধান ক্রিয়াপদের ভূমিকা পালন করে। তাহলে ফ্রেজাল ভার্বের আমরা গঠন জানলাম, যে ভার্ব থাকবে, তারপর প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব থাকবে, যেটাকে আমরা অ্যাডভার্ব পার্টিকেল বলবো। প্রেপোজিশনের ক্ষেত্রে কি, প্রেপোজিশনাল ভার্বের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব? অবশ্যই ভার্ব থাকবে, ভার্বের সাথে প্রেপোজিশন থাকবে। এক্ষেত্রে প্রেপোজিশনের গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রেপোজিশনাল ভার্বের গঠন আমাদের জানতে হবে। আর ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্বের ক্ষেত্রে কি লক্ষ্য করব? ফ্রেজাল ভার্ব আমরা আগেই জেনেছি, তাহলে ফ্রেজাল ভার্ব থাকবে, অর্থাৎ ভার্ব, তারপর অ্যাডভার্ব পার্টিকেল, তারপর থাকবে প্রেপোজিশন। অর্থাৎ ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব তিনটা শব্দ দিয়ে তৈরি হবে, এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ফ্রেজাল ভার্ব এর ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যে ক্রিয়াপদটা প্রেপোজিশন বা অ্যাডভার্ব নিয়ে একটা নতুন শব্দ গঠন করছে, সেই নতুন শব্দটা কিন্তু এই ক্রিয়াপদের অর্থের সাথে সামঞ্জস্য রেখে হয় না। কি বললাম? ক্রিয়াপদ এবং প্রেপোজিশন বা অ্যাডভার্ব মিলে যে শব্দ তৈরি করছে, সেই শব্দটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্রিয়াপদের মূল অর্থের সাথে সমন্বয় সাধন করে না, একটা নতুন শব্দ তৈরি হয়। আমরা যদি বলি টেক আফটার, এখানে টেক ভার্ব, এর সাথে আরেকটা অ্যাডভার্ব পার্টিকেল যুক্ত হয়েছে, যার অর্থ হচ্ছে রিজেম্বল, অর্থাৎ সাদৃশ্য বা একই রকম দেখতে। কি বললাম? সাদৃশ্য বা একই রকম দেখতে। এই রিজেম্বলের সাথে কিন্তু এই ক্রিয়াপদের কোনো অর্থগত মিল আমরা পাচ্ছি না। আমরা যদি বলি পাস এওয়ে, পাস একটা ক্রিয়াপদ পাচ্ছি, এর সাথে একটা অ্যাডভার্ব পার্টিকেল পাচ্ছি, অর্থাৎ এই দুটো শব্দ মিলে যে অর্থটা তৈরি হচ্ছে, তার অর্থ হচ্ছে ডাই, মারা যাওয়া। অর্থাৎ এই পাসের সাথে ডায়ের সরাসরি কোনো অর্থগত মিল আমরা পাচ্ছি না।
তাহলে আমরা দুটো ফ্রেজাল ভার্বের কথা জানবো। আবার যদি বলি টার্ন ডাউন, এক্ষেত্রে ভার্ব পাচ্ছি, অ্যাডভার্ব পার্টিকেল দুটো মিলে যে শব্দটা তৈরি হচ্ছে তার অর্থ হচ্ছে রিজেক্ট। রিজেক্ট, এই রিজেক্টের সাথে এই টার্ন, এই শব্দটার কোনো মিল আমরা পাচ্ছি না। প্রেপোজিশনাল ভার্বের ক্ষেত্রে কিন্তু আমরা কি লক্ষ্য করি, যে ক্রিয়াপদটা থাকছে এবং প্রেপোজিশন এই দুটো মিলে যে শব্দ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই ভার্বের অর্থের মধ্যে একটা মিল আমরা খুঁজে পাই। যেমন লিসেন টু, শোনা, লিসেন টু, এক্ষেত্রে লিসেন টু এই দুটো শব্দ মিলে একটা ফ্রেজ তৈরি হচ্ছে। এক্ষেত্রে এর অর্থ হচ্ছে হিয়ার, অর্থাৎ এই হিয়ার শব্দটা কিন্তু লিসেনের সাথে সম্পর্কিত। আবার যদি আমরা বলি লুক আফটার, এর অর্থ কেয়ার ফর, এই শব্দটার সাথে কিন্তু এর অনেক অর্থগত মিল পাচ্ছি। আবার ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্বের ক্ষেত্রে কি লক্ষ্য করব, যে ফ্রেজাল ভার্ব যেমন আছে তেমনি থাকবে। যেমন আমরা বলি লুক ডাউন আপন, লুক ডাউন ফ্রেজাল ভার্ব, ভার্ব পাচ্ছি, এর সাথে অ্যাডভার্ব পার্টিকেল পাচ্ছি, তারপর প্রেপোজিশন। লুক ডাউন আপন, ঘৃণা করা। আমরা যদি বলি পুট আপ উইথ, পুট আপ উইথ, এক্ষেত্রে তিনটে শব্দ দিয়ে তৈরি হয়েছে ফ্রেজাল ভার্ব। তাহলে পুট আপ উইথ, পুট ভার্ব পাচ্ছি, অ্যাডভার্ব পার্টিকেল পাচ্ছি, তার সাথে প্রেপোজিশন পাচ্ছি। এক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছি, যে অর্থগত মানেটা আমরা পাচ্ছি না। অর্থাৎ লুক ডাউন আপন বা পুট আপ উইথ দিয়ে যে শব্দটা হচ্ছে, সেই শব্দটা কিন্তু এই ক্রিয়াপদের সাথে সম্পর্কিত হচ্ছে না, অর্থাৎ ক্রিয়াপদের অর্থটা বহন করছে না। তাহলে এখনো পর্যন্ত আমরা জানলাম যে ফ্রেজাল ভার্ব হচ্ছে ভার্ব এবং অ্যাডভার্ব পার্টিকেল নিয়ে একটা ফ্রেজ, যা মূল ক্রিয়াপদের অর্থের সাথে সামঞ্জস্য না রেখে সাধারণত একটা নতুন শব্দ তৈরি হয়। প্রেপোজিশনাল ভার্বের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করলাম, ভার্ব প্লাস প্রেপোজিশন। এক্ষেত্রে কি মজার বিষয়, যে এক্ষেত্রে ক্রিয়াপদের অর্থটা বজায় থাকে, যে অর্থটা তৈরি হয় ক্রিয়াপদ এবং প্রেপোজিশনের মিলে। আবার ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্বের ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব এবং প্রেপোজিশন মিলে যে শব্দটা হয়, এক্ষেত্রেও ক্রিয়াপদের মূল অর্থটা কিন্তু যে শব্দটা তৈরি হয় তার সাথে সম্পর্কিত থাকে না। তাহলে আমরা তিনটে বৈশিষ্ট্য জানলাম। এরপর আমরা জানবো যে ফ্রেজাল ভার্ব কিন্তু ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে। পাস, এই ক্ষেত্রে এটা অ্যাডভার্ব পার্টিকেল, এর কোনো অবজেক্ট নেওয়ার দরকার নেই। তাহলে আমরা এক্ষেত্রে অবজেক্ট বসাবো না, অবজেক্ট বসানোর দরকার নেই। আবার আমরা যদি বলি টার্ন ডাউন, টার্ন ডাউন, এক্ষেত্রে কিন্তু আমরা অবজেক্ট বসাতে পারি। অর্থাৎ আমরা একটু আগেই বলেছি প্রেপোজিশন হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। সাধারণত প্রেপোজিশন থাকলে তারপরে অবজেক্ট বসে, কিন্তু এরকম কোনো বাঁধা ধরা নিয়ম থাকে। সাধারণত প্রেপোজিশন থাকলে আমরা তারপরে অবজেক্ট ব্যবহার করতে পারি। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আমি কি বলতে পারি, ডোন্ট টার্ন ডাউন হিজ, ডোন্ট টার্ন ডাউন হিজ প্রপোজাল। এক্ষেত্রে টার্ন ডাউনের পর আমরা অবজেক্টের প্রয়োগ পাচ্ছি। এক্ষেত্রে ইন্ট্রানজিটিভ, এখানে ট্রানজিটিভ। প্রেপোজিশনাল ভার্ব কিন্তু সর্বদা অবজেক্ট গ্রহণ করবে। প্লিজ লিসেন টু হার, যেহেতু প্রেপোজিশন আছে তারপরে অবশ্যই একটা অবজেক্ট থাকবে। ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্বও কিন্তু অবজেক্ট গ্রহণ করে। ডোন্ট লুক ডাউন আপন, এক্ষেত্রে দ্বিপর অবজেক্ট পাচ্ছি। লুক ডাউন আপনের পরে আমরা অবজেক্টের প্রয়োগ লক্ষ্য করছি, কারণ শেষে প্রেপোজিশন আছে।
এরপর ফ্রেজাল ভার্বের আরেকটা বৈশিষ্ট্য আছে কি, আমরা ফ্রেজাল ভার্বকে স্প্লিট করতে পারি। এই যে ডোন্ট টার্ন ডাউন হিজ প্রপোজাল, আমরা এটাও বলতে পারি ডোন্ট টার্ন হিজ প্রপোজাল ডাউন। অর্থাৎ এই হিজ প্রপোজাল ডাউন এবং টার্ন এর মাঝে ঢুকিয়ে দিই। অর্থাৎ ফ্রেজাল ভার্বকে আমরা স্প্লিট বা ভাঙতে পারি। প্রেপোজিশনাল ভার্বকে কিন্তু এরকম আমরা কোনোভাবেই ভাঙতে পারি না। প্রেপোজিশনাল ভার্ব কিন্তু ইনটেক্ট, ভার্ব প্লাস প্রেপোজিশন থাকবে, এটা কোনোভাবেই বাক্যে ভাঙা যায় না। ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্বের ক্ষেত্রেও আমরা সাধারণত লক্ষ্য করে থাকি যে এটাও ইনটেক্ট, এটাকে আমরা স্প্লিট করতে পারি না। আরেকটা আমাদের জানা উচিত, ফ্রেজাল ভার্ব বা প্রেপোজিশনাল ভার্ব বা ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব অনেক সময় কনটেক্সট অনুযায়ী তার অর্থ প্রকাশ করে। একটা ফ্রেজাল ভার্বের একটা মাত্রই অর্থ হবে এরকম কোনো কিন্তু ব্যাপার নয়, বাক্যে কনটেক্সট অনুযায়ী তার অর্থের তারতম্য হতে পারে। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম, যে ফ্রেজাল ভার্ব, প্রেপোজিশনাল ভার্ব আর ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব এই তিনটেই কিন্তু মাল্টি ওয়ার্ড ভার্বসের অংশ, এবং এগুলোকে আমরা সাধারণভাবে এইগুলোকে আমরা সাধারণভাবে ফ্রেজাল ভার্ব রূপেই জানি। কিন্তু এগুলোর যদি গভীরে যায় তাহলে আমরা দেখতে পেলাম যে মাল্টিওয়ার্ড ভার্বসের একটা পার্ট হচ্ছে ফ্রেজাল ভার্ব, আরেকটা পার্ট হচ্ছে প্রেপোজিশনাল ভার্ব, এবং শেষ পার্টটা হচ্ছে ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব, যেগুলোকে আমরা সার্বিকভাবে ফ্রেজাল ভার্ব রূপেই জানি। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কি হয়, ভার্ব প্লাস প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব থাকবে, যেটাকে অ্যাডভার্ব পার্টিকেল বলবো, এবং এক্ষেত্রে ক্রিয়াপদ তার নিজস্ব অর্থ যে মানেটা তৈরি করে তার সাথে সামঞ্জস্য রাখে না। প্রেপোজিশনাল ভার্বের ক্ষেত্রে ভার্ব এবং প্রেপোজিশন মিলে যে শব্দটা তৈরি হয় সেটা কিন্তু ভার্বের অর্থের সাথে সামঞ্জস্য রেখে সাধারণত হয়ে থাকে। ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্বের ক্ষেত্রেও ভার্বের যে অর্থটা আছে সেই অর্থটা হয় না, নতুন একটা শব্দ তৈরি হয়। ফ্রেজাল ভার্বকে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় রূপে ব্যবহার করতে পারি। অর্থাৎ ফ্রেজাল ভার্ব অবজেক্ট নিতেও পারে, অবজেক্ট নাও নিতে পারে, সেটা বাক্যের উপর নির্ভর করবে। প্রেপোজিশনাল ভার্ব কিন্তু সর্বদা বাক্যে অবজেক্ট গ্রহণ করবে, ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্বও বাক্যে সর্বদা অবজেক্ট গ্রহণ করবে। আমরা ফ্রেজাল ভার্বকে স্প্লিট করতে পারি, অর্থাৎ ভার্ব এবং অ্যাডভার্ব পার্টিকেলের মধ্যে আমরা অবজেক্টকে প্রয়োগ করতে পারি বাক্যের অর্থ অনুসারে বা প্রয়োজনে। প্রেপোজিশনাল ভার্বকে আমরা কিন্তু স্প্লিট করতে পারি না, ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্বকেও আমরা সাধারণত স্প্লিট করতে পারি না। ফ্রেজাল ভার্ব বাক্যে কনটেক্সট অনুযায়ী অর্থ প্রকাশ করে, অর্থাৎ একটা ফ্রেজাল ভার্বের একটাই যে অর্থ হবে তার কোনো বাঁধা ধরা নিয়ম নেই। প্রেপোজিশনাল ভার্ব সাধারণত তার অর্থ বজায় রাখে কনটেক্সট অনুযায়ী, ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্বও সাধারণত তার কনটেক্সট অনুযায়ী অর্থ বজায় রাখে। আশা করি আজকের ক্লাসটা দেখার পর ফ্রেজাল ভার্ব, প্রেপোজিশনাল ভার্ব এবং ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব নিয়ে আর আমাদের বুঝতে কোনো অসুবিধা থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।